আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী। মমতাকে ঘিরে চোর চোর স্লোগান, তীব্র উত্তেজনা। চট্টগ্রামে বার নির্বাচনের মনোনয়ন ঘিরে উত্তেজনা। এনসিপিকে বিদায় জানানোর সময় এসেছে। সর্বশেষ থাকছে, এনসিপিকে বিদায় জানানোর সময় এসেছে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সরকার অত্যন্ত কঠোর এবং আইনানুগ অবস্থানে রয়েছে। সোমবার 4 এপ্রিল দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বল প্রয়োগ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা এবং আইন শৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এই বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী প্রফেসর ড AZM জাহিদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সহ কমিটির সদস্যরা অংশ নেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি জনতান্ত্রিক এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সরকারের ওপর জনগণের পূর্ণ ম্যান্ডেট রয়েছে। উত্তরাধিকার সূত্রে পাওয়া নাজুক ও বিশৃঙ্খল অবস্থা থেকে বিভিন্ন সংস্থাকে পুনর্গঠন ও শৃঙ্খলায় ফিরিয়ে আনতে কিছুটা সময়ের প্রয়োজন হলেও সরকার সঠিক পথেই এগোচ্ছে। পুলিশ প্রশাসনে সাম্প্রতিক বদলি ও বাধ্যতামূলক অবসর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, বরং মন্ত্রণালয়ের একটি নিয়মিত রুটিন কার্যক্রম। নিয়োগ, বদলি, পদোন্নতি, শৃঙ্খলাজনিত ব্যবস্থা এবং অবসর গ্রহণ সবই আইনানুগ প্রক্রিয়ায় সম্পন্ন করা হচ্ছে। তিনি স্পষ্টভাবে জানান, এসব প্রশাসনিক কাজে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, এটি একটি চলমান প্রক্রিয়া। বাধ্যতামূলক অবসরের বিষয়ে তিনি বলেন, মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে এবং বিধি মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যাতে কোনো ধরনের অবিচার না ঘটে। 2024 সালের 5ই অগাস্ট পরবর্তী সময়ে কারাগার থেকে জামিনে মুক্ত হওয়া অপরাধীদের বিষয়ে মন্ত্রী বলেন, আদালত থেকে জামিন পাওয়া আইনি বিষয়। তবে এসব চিহ্নিত অপরাধীরা যাতে সমাজে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য পুলিশ সতর্ক রয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হত্যাকাণ্ড সহ যে কোনো অপরাধের ক্ষেত্রে আইন নিজস্ব গতিতে চলবে এবং অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আসতে হবে। মন্ত্রী ঘোষণা করেন, 1 মে থেকে সারা দেশে মাদক, অবৈধ অস্ত্র এবং চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ যৌথ অভিযান শুরু হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, র্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে এই অভিযানে কাজ করছে। তিনি বলেন, মাদক ব্যবসার মূল হোতা এবং সীমান্ত দিয়ে চোরাচালানে জড়িত বড় সিন্ডিকেটগুলোকে ধরা আমাদের প্রধান লক্ষ্য। এই মাদকের ভয়াবহ অবস্থা থেকে নিষ্কৃতি পেতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মমতাকে ঘিরে চোর চোর স্লোগান, তীব্র উত্তেজনা। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ব্যবধান গড়েছে ভারতীয় জনতা পার্টি। এবারের নির্বাচনে নিজেদের ঘাঁটি হারাতে চলেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনের ভোট গণনা কেন্দ্রে গিয়ে তোপের মুখে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার 4 মে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনা কেন্দ্র পরিদর্শন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তিনি বিরোধীদের তোপের মুখে পড়েন। তার গাড়ির সামনে চোর চোর স্লোগান দেন বিজেপি সমর্থকেরা। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। এর আগে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের ফলাফলের এই প্রবণতার মধ্যে কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের বাইরে বিজেপির কর্মীরা জয় শ্রীরামের স্লোগান দিয়েছেন। এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাঝপথে ফেসবুকে এসে একটি ভিডিও বার্তায় সবাইকে আত্মবিশ্বাসী থাকার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4 দিক থেকে যখন বিজেপির জয়ের খবর আসছে, তখন তিনি দাবি করেন, তাদের জয়ের খবরটাই আগে দেখানো হচ্ছে। সোমবার 4 মে বাংলাদেশ সময় দুপুর 1টার দিকে মমতা বলেন, এটা আমি আগেই বলেছি, ওদের জয়ের খবরটা আগে দেখাবে। এটা বিজেপির কৌশল।
মমতা যখন এসব কথা বলছিলেন তখন তাকে বেশ চিন্তিত মনে হচ্ছিল। হাত জোর করে নিজের কর্মীদের তিনি বলেন, দয়া করে কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থীরা কেন্দ্র থেকে আসবেন না, যেখানে কাউন্টিং হচ্ছে সেখানেই থাকবেন। তিনি আরও বলেন, আমি ২-৩ দিন ধরে বলছি ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। প্রায় ১০০টি জায়গায় কাউন্টিং বন্ধ রাখা হয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে ৭টি মেশিন। চট্টগ্রামে বার নির্বাচনের মনোনয়ন ঘিরে উত্তেজনা। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে বিএনপি জামাতপন্থী আইনজীবীদের সঙ্গে আওয়ামীপন্থী আইনজীবীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার দুপুরে চট্টগ্রাম আদালত ভবনের লাইব্রেরি এলাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। মনোনয়নপত্র সংগ্রহের দিনে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আদালত পাড়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। তপশিল অনুযায়ী সোমবার বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের সময় নির্ধারিত ছিল। তবে দুপুর ২:৩০টার দিকে সাধারণ আইনজীবী ব্যানারে সভাপতি প্রার্থী আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক প্রার্থী ফখরুদ্দিন চৌধুরী এবং সহ সাধারণ সম্পাদক প্রার্থী মাহতাব উদ্দিন মনোনয়নপত্র নিতে লাইব্রেরিতে যান। প্রত্যক্ষদর্শীদের জানান, এ সময় বিএনপি জামাতপন্থী আইনজীবীরা তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা এবং পরে হাতাহাতি শুরু হয়। বিএনপি জামাতপন্থী আইনজীবীরা বলেছেন, সাধারণ আইনজীবী ব্যানারে যারা নির্বাচন করতে চাইছেন তারা আওয়ামীপন্থী। উত্তেজনার এক পর্যায়ে আইনজীবী সমিতির নির্বাচন কমিশনারের কার্যালয়ের দরজা ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ সময় কার্যালয় বন্ধ থাকায় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাউকে না পাওয়ায় মনোনয়ন প্রত্যাশীরা ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আদালত পাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সভাপতি প্রার্থী আব্দুর রশিদ অভিযোগ করে কালবেলাকে বলেন, আমরা মনোনয়ন নিতে এলে আমাদের পরিকল্পিতভাবে বাধা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের কার্যালয়ের দরজা বন্ধ রেখে আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। আমরা গেটের সামনে থাকলেও বলা হচ্ছে আমাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি একটি প্রহসন। তিনি আরও বলেন, তারা আমাদের বলছে আমাদের নাকি নির্বাচন করার অধিকার নেই। নিয়ম অনুযায়ী যোগ্যতা সম্পন্ন যে কোনো আইনজীবীর নির্বাচন করার অধিকার রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, মূলত তারা নির্বাচনকে ভয় পাচ্ছে। তারা চায় অটো সিলেকশনের মাধ্যমে জয়ী হতে। আমরা নির্বাচনে অংশ নিলে সাধারণ আইনজীবীদের ৯০% ভোটই আমরা পাব, তারা ১০% ভোটও পাবে না। এই পরাজয় জেনেই তারা আমাদের বাধা দিচ্ছে এবং মনোনয়নপত্র দিচ্ছে না। অন্যদিকে বিএনপি জামাতপন্থী আইনজীবীরা দাবি করেছেন, প্রতিপক্ষ প্যানেলের রাজনৈতিক পরিচয় এবং পূর্ববর্তী কর্মকাণ্ড নিয়ে তাদের আপত্তি থাকায় তারা প্রতিবাদ জানিয়েছেন। উদ্ভূত পরিস্থিতির বিষয়ে জানতে মুখ্য নির্বাচন কর্মকর্তা অ্যাডভোকেট রৌশন আরা বেগম এবং নির্বাচন কর্মকর্তা এইচ.এম. আশরাফ উদ্দিনের মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কল রিসিভ হয়নি। এর আগে সকালে আশরাফ উদ্দিন কালবেলাকে জানান, এবারের নির্বাচনে প্রায় ৫,০০০-এর বেশি ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। জাতীয় নাগরিক পার্টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এএসএম শাহরিয়ার কবির। সেখানে তিনি লিখেছেন, এনসিপিকে বিদায় জানানোর সময় এসেছে। গতকাল রোববার গভীর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইংরেজিতে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, ইটস টাইম টু সে গুড বাই টু এনসিপি, অল দ্য বেস্ট। এনসিপিকে বিদায় বলার সময় এসে গেছে, শুভকামনা রইল। উল্লেখ্য, শাহরিয়ার কবিরের এই পোস্ট নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা চলছে। ওই পোস্টটিতে ১০ ঘণ্টায় ৬০,০০০-এর মতো লাইক পড়েছে, কমেন্ট পড়েছে ৬,৫০০। নিজের জানাজা নিয়ে জামায়াতের উদ্দেশ্যে ফজলুর রহমানের বিস্ফোরক মন্তব্য। আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। শনিবার ৩ মে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। ফজলুর রহমান বলেন, যারা এসব কথা বলছে তারা জামায়াতের লোক। আমার বহু পীর আউলিয়া গাউস কুতুব দরবেশ হুজুররা আছে, আমার জানাজা পড়ার মানুষের অভাব হবে না। আমার জানাজা পড়াবে না যারা, আল্লাহ ওনাকে তো আমার আগেও নিয়ে যাইতে পারে। তিনি বলেন, আমি এমপি হয়েছি, ইট ইজ মাই পলিটিক্যাল রিলিজন, কিন্তু আমার আধ্যাত্মিক রিলিজন এটা না। আমি আল্লাহর রসুলে বিশ্বাসী মানুষ, আমি কোরআনে বিশ্বাসী মানুষ, আমি সুফিবাদী লাইনের মানুষ। যদি আল্লাহ জানাজা কপাল রাইখা থাকে, আমার জানাজা পড়ানোর জন্য জামায়াতের ওয়াহাবিরা লাগবে না। আমার বহু পীর আউলিয়া গাউস কুতুব দরবেশ হুজুররা আছে। আমি বিশ্বাস করি, আমার লাশ যেদিন তাদের সামনে রাখা হবে, জানাজা পড়ার আমার মানুষের অভাব হবে না, কারণ আমি হলাম আহলে সুন্নাত ওয়াল জামায়াতের লোক।